নগর বা শহর কেন্দ্রিক একটি স্বনির্ভর জ্বালানি কাঠামো তৈরি করা। কিরকম জ্বালানি কাঠামো? আমরা আমাদের নর্মাল যে সব টুকিটাকি একটি নগরের মধ্যে আমরা ব্যবহার করে থাকি, যেমন যাত্রী ছাউনি, পুলিশ ফেরি, পাবলিক টয়লেট, ল্যাম্প পোস্ট সব নানান ইত্যাদি যেগুলো আমরা ব্যবহার করে থাকি, আমাদের দেখা যায় আমরা এটার জন্য বিদ্যুতের জন্য আমরা জাতীয় গ্রিডের উপর নির্ভরশীল। তবে বর্তমান সরকার, বিগত সকল সরকারই আমাদেরকে একটি ধারণা দিত যে সোলার প্যানেল। তো আমরা সোলার প্যানেলের বদলে সোলার ট্রি ইউজ করবো। সোলার ট্রি আমরা এমন এমন পয়েন্টে ইউজ করবো যেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে আলো পাবো, এবং এখানে একটি সেন্সর সিস্টেম থাকবে যার মাধ্যমে আলো সোলার প্যানেল থেকে সরতে পারে, বাট সোলার প্যানেল আলো থেকে সরবে না। তো এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে আমরা যে টুকিটাকি যে বিষয়গুলো আমাদের প্রয়োজনীয় বিদ্যুৎ প্রয়োজন হয়, আমাদের এই জন্য আর জাতীয় গ্রিডের উপর আস্থাভাজন হতে হবে না। এইখানে আরেকটি আমাদের সেকেন্ড কনসেপ্ট হলো কিডাল ওয়ে। এটার মানে এটা হলো, এটাকে আমরা এভাবে ডেকে থাকি যে যতক্ষণ পর্যন্ত হাইওয়েতে গাড়ি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বিদ্যুৎ পাবো। বিদ্যুৎ কিভাবে পাবো? এটার পিছনে যে মোটরটা আছে, তো এটার আমরা মোটরকে উল্টা করে ঘুরে দিই, এটা জেনারেটর। আমরা এখানে জেনারেটর সিস্টেম করছি এবং এর মাধ্যমে আমাদের বিদ্যুৎটা সংগ্রহ থাকবে। সংগ্রহ থাকার পর আমরা এই বিদ্যুৎটাকে নানান ওয়েতে ব্যবহার করতে পারবো। যদি আমাদের নগরের পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ ব্যবহার শেষ হয়ে যায়, তখন আমরা অন্যান্য নগর কিংবা আমরা সরকারকে এটার মাধ্যমে সহযোগিতা করবো। আমাদের স্পিড ব্রেকার দিয়েছি। যদি আমরা নারায়ণগঞ্জ জেলার কথা চিন্তা করি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটি বিখ্যাত মহাসড়ক, যা ব্রিটিশ আমল থেকে বিখ্যাত। সেই বিখ্যাত মহাসড়কে প্রায় 8 থেকে 10%, 20 থেকে 25 কিলোমিটার আমাদের নারায়ণগঞ্জ জেলার ভিতরে পড়েছে। সেই জেলা কেন্দ্রিক যদি আমরা এখানে পিজিও ইলেকট্রিসিটি সিস্টেম তৈরি করে দিই, পিজিও ইলেকট্রিসিটি কিভাবে চলে? পিজিও ইলেকট্রিক ইফোর্টের মাধ্যমে। মানে এখানে একটা ওজন প্রয়োজন। আমাদের নর্মালি হাইওয়েতে 40 কিলোমিটার পার আওয়ারে গাড়িগুলো চলে থাকে। যখন এই গাড়িগুলো সেভাবে চলে থাকবে, তখন অটোমেটিক্যালি পিজিও থেকে আমরা একটি বিদ্যুৎ পাবো, এবং এই বিদ্যুৎ আমাদের নগরের জন্য। আমাদের উদ্দেশ্য হলো আমাদের নগরের সম্পদের 4 কনসেপ্ট। তা হলো হাইড্রোজেন সোলার প্যানেল। হাইড্রোজেন সোলার প্যানেল এমন একটি প্যানেল যে অন্যান্য প্যানেল থেকে আমরা বিদ্যুৎ পেলেও হাইড্রোজেন সোলার প্যানেল থেকে আমরা বিদ্যুৎ পাই না, কিন্তু আমরা হাইড্রোজেন গ্যাস পাই। হাইড্রোজেন গ্যাসকে আন্তর্জাতিক বাজারে ডাকা হয় ভবিষ্যতের ফুয়েল। তো ভবিষ্যতের ফুয়েলের এটা কিভাবে কাজ করে? দিনের বেলা যখন এখানে আলো নেওয়া হয়, সেই আলো থেকে যে কারেন্টটা উৎপন্ন হয় নর্মালি সোলার প্যানেলের মতো, তারা সেই কারেন্টটাকে নিজেদের কাছে অ্যাবজর্ব করে রাখে। এবং রাতের বেলা যখন একটি তীব্র বাতাস ছাড়া হয়, তখন সেই বাতাসটি এই হাইড্রো প্যানেলের ভিতরে একটি ফার্নেল থাকে, সেই ফার্নেলের ভিতর দিয়ে যখন আপ ডাউন করে, সেখান থেকে বাতাসে সবকিছু ছেঁকে বের করে দেয় এক সাইড দিয়ে। এটার থেকে জাস্ট এইটুকু পানিটা তারা নিজেদের রেখে দেয়। এখানে একটা সুবিধা কি, এখানে আমাদেরকে এক্সট্রা পানি দিতে হয় না, তাদের পানি তারাই বাতাস থেকে নিয়ে নেয়। এবং ওই পানির মধ্যে যখন তারা ইলেকট্রন ফ্লো করার পরে যে আমরা এটা ক্লাস 9-10 থেকেই পড়ে আসছি, প্লাস মাইনাস আলাদা হয়ে যায় আয়ন আকারে। প্লাস মাইনাস আলাদা হয়ে যখন H প্লাস এবং O মাইনাস হয়, তখন O মাইনাসটাকে মানে OH যে মাইনাসটা হয় তাকে আমরা পরিবেশে ছেড়ে দিব, যাতে সে পরিবেশের সাথে আরেকটা খাপ খেয়ে নিতে পারে, এবং যে হাইড্রোজেনটা হবে তা আমরা গ্যাস হিসাবে ব্যবহার করব। এবং ভারত সরকার 2022 সালে এই হাইড্রোজেন গ্যাস নিয়ে পলিসি দিয়েছে। সেই পলিসিতে তারা বলেছে যেহেতু হাইড্রোজেন গ্যাসকে ভবিষ্যতের ফুয়েল বলা হয়, সুতরাং আমরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করব এবং বিশ্ববাজারে তা সাপ্লাই। এখানে আসুন, এখানে হলো ডাস্ট ম্যানেজমেন্ট, ডাস্ট রিফিউজিং সিস্টেম। এখানে আমরা ডাস্টকে জ্বালানোর পর ডাস্টকে আমরা জ্বালানোর পর এখানে আমরা একটি ডিজেল জাতীয় একটা তেল পেলাম। তা এতটুকু পর্যন্ত ঠিক আছে, আমরা এই ডাস্টের মাধ্যমে জ্বালানি পাই, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। বাট এখানে যে আমরা ডাস্টটি জ্বালাচ্ছি, এখানে যে একটি কার্বন নিঃসরণ হচ্ছে, তা আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। ঠিক এখানে প্রশ্নটা আছে, আমরা এখানে কি পাবো? আমরা এখানে যে কার্বনটা পাবো তা চিমনির মাধ্যমে এবং নানান ওয়েতে কার্বন সংরক্ষণ করা যায়। সেই ওয়েতে আমরা কার্বনটা সংরক্ষণ করে আমাদের কাছে রাখতে হবে। যদি আমাদের প্রয়োজন হয়, তখন আমরা অ্যামোনিয়ার মাধ্যমে এখান থেকে ইউরিয়া সার নির্মাণ করতে পারি। আর যদি আমাদের কাছে এটা কস্টলি হয়ে যায়, কিন্তু আমাদের কাছে যদি মনে হয় যে আমাদের পর্যাপ্ত সেই পরিমাণ সময় নেই, এখান থেকে কার্বন থেকে আমরা সার আবার উৎপন্ন করা, একদিকে বিদ্যুৎ আরেকদিকে সার, তখন আমরা আমাদের দেশের যে সকল ইন্ডাস্ট্রিগুলো সার উৎপন্ন করে থাকে তাদের সাথে একটা কোঅপারেশনে যাবো। তারা যেখানে বাহির থেকে উপাদান এনে দেশের সম্পদ তৈরি করে, তখন তারা আমাদের থেকে স্বল্পমূল্যে দেশীয় সম্পদ কিনে দেশের সার উৎপন্ন করবে, এবং এটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ কৃষি ক্ষেত্রে প্রচন্ড ভূমিকা রাখবে। ধন্যবাদ, শব্দ হয়েছে।